যে অহংকার মানুষের পতনের কারণ। আজকের যুগে, আজকের সময় মানুষ যেমন আধ্যাত্মিকতা, যেমন স্পিরিচুয়ালিটি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই সমস্ত প্যারানর্মাল জিনিসের ওপর প্রচুর নলেজ শেয়ার করছে, তেমনি তার মধ্যেও এটা তো ঠিক কথা, শুরু থেকেই পৃথিবীর শুরু থেকেই নেগেটিভ পজিটিভ চলে আসছে, কিন্তু আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যে অহংকারী হই এবং অহংকারে বশে পড়ে যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো করে ফেলি। এবং চ্যালেঞ্জ নিশ্চয়ই করা যায়, আপনি আমার সঙ্গে করতে পারেন, আমি আপনার সঙ্গে করতে পারি, কারণ একে অপরকে দেখতে পাচ্ছি। কিন্তু চ্যালেঞ্জ তার সঙ্গে কখনোই করা উচিত নয় যে আমাদের থেকে প্রচুর শক্তিশালী বুদ্ধি ধরে এবং যাকে সবথেকে বড় অস্ত্র তার, সে অলওয়েজ আমাদের দেখছে, কিন্তু যতক্ষণ না তার ইচ্ছা হচ্ছে আমরা তাকে দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে স্পিরিট। আমি ভগবানের কথা তো আনছিই না এখানে। এরকমই একটা ঘটনা কিছু বছর আগে ঘটে যায়। একটা ঘটনা এসছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যখন আমি মৃত্যুর ওপর এপিসোডগুলো বানাচ্ছিলাম, কিছু ঘটনা এসে পড়ে আছে। তো সেই ঘটনার মধ্যে একটা ঘটনা তুলে ধরছি আজকে, যে কি ঘটেছিল এবং তাদের এন্ড কি হয়। শুধু একটা কি একটা ওই মুভি ছিল না, খেল খেল মে, হিন্দিতে, তেমনি আমাদেরও জীবনটা অহংকারের বশে, কোনো রকম এরকম চিন্তাধারার বশে মানুষ এতটাই সেই রিপুর দ্বারা আকৃষ্ট হয়ে যায়, ফলে আমরা কাকে চ্যালেঞ্জ করছি, কী চ্যালেঞ্জ করছি সেটা ভুলে যেতে থাকি। বাট নিজেদের অস্তিত্ব কখনো ভোলা উচিত নয়। তো চলুন ডাইরেক্ট ঘটনায় যাই। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে সুমন নস্কর। উনি থাকেন উলুবেরিয়ার এক স্থানে। তো উনি যেরমভাবে আমাকে এটা লিখিত এসছে, তো সেই হিসাব মতন পরবার আমি চেষ্টা করছি, বা এটা বলতে পারেন আগেও পড়েছি কিছুটা, মানে মাথার মধ্যে আছে, আর কিছুটা যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আমি রিড করে দেবো। নমস্কার দাদা, অনেক দিন হলোই তোমার চ্যানেল ফলো করছি, লাইক বা কমেন্টস কোনো দিনই করিনি, কিন্তু ভিডিও দেখেছি, মানে যে এপিসোডগুলো তুমি লঞ্চ করো খুবই ভালো লাগে। ফলে আমার জীবনে, ঠিক বলবো না, আমার বাবার জীবনে সেই সময়কার, আজ থেকে প্রায় 40-45 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। ঘটনাটা একটা ইয়ার্কির মাধ্যমে শুরু হয়। ঘটনাটা হয় বাবা যখন কলেজে পড়তেন। এখনকার বাবা আমার যিনি, উনি সম্পূর্ণ পরিবর্তনশীল। কারণ বলে না, মানুষের সঙ্গে যতক্ষণ না কোনো কিছু ঘটে ততক্ষণ তার বিশ্বাস বা অবিশ্বাসের যে সামান্য সুতোটা থাকে সেটা নড়ে ওঠে না। কিন্তু সেই সময়কার আমার বাবার মুখ থেকেই শোনা ঘটনাটা আমি শেয়ার করি। কলেজ জীবনে বাবা প্রচণ্ড স্টুডিয়াস, মানে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার বন্ধুবান্ধবও ছিল খুব, মানে এন্টারটেনমেন্ট পড়াশোনা দুটোই সাইমালটেনিয়াসলি চালিয়ে যাচ্ছিল। একদিন তাদের মধ্যে একটা কথোপকথন হয় যে আমাদের এখানে, আমিও দেখেছি ছোটোবেলায়, যে একটা শ্মশান ছিল, সেই শ্মশানে তারা 3 বন্ধু মিলে ঠিক করে সেখানে গিয়ে ড্রিঙ্ক করবে। এবং কারণ যেটা আমরাও পরে জেনেছি, এখানে অনেকেই জানে, যে প্রেত, পিশাচ ইত্যাদি আহ্বানের জন্য, আর এখন তো ইউটিউবের যুগে তো আমরা এগুলো জানতেই পারি, মানে যেটাকে তন্ত্রের ভাষায় কারণ বলা হয়, এবং মদ এবং মাংস দেয়া হয় মানে আহ্বান করার জন্যে। সো তারা ঠিক করে যে প্রেত বলে কি পিশাচ বলে কোনো কিছু হয় না, সেটা প্রমাণ করার জন্য তারা, আমাদের এখানে 2খানা শ্মশান ছিল সেই সময়। একটা শ্মশানে মানে এমনই কিছু অবস্থা হয়, সেখানে দাহকার্য হয় না বলে তার আরেকটু দূরে একটা শ্মশানে তখনকার দিনে দাহকার্য হতো, মানে মানুষকে পোঁতা এবং শরীরে দাহ করা ইত্যাদি কাজ। তো যে শ্মশানে কিছু হয় না, সেখানে তারা 3 বন্ধু মিলে ঠিক করে গিয়ে তারা ওয়াইন নিয়ে যাবে, মানে মদ নিয়ে যাবে, এবং কিছু মাংস নিয়ে যাবে। নিয়ে গিয়ে
তারা প্রমাণ করতে চেয়েছিল যে পিশাচ পেত বলে কিছু হয় না। সো বন্ধুরা, আমি বলছি, মানে আমি বলছি এখানে একটুখানি ভাই, তুমি যদি শুনে থাকো তোমারই ঘটনা, স্টপ করে, যে স্থানকাল পাত্র বলে একটা কথা আছে। বিশেষ করে রাত্রিবেলা মদ্যপান এবং বিশেষ এই ধরনের আকর্ষণীয় জিনিস সত্যিকারের প্রেত এবং পিশাচকে আহ্বান জানানো হয়। এবং আরও কিছু ত্রান্তিক যারা হয় বা যারা এই ধরনের কাজকর্ম করে তারা কিছু মন্ত্র উচ্চারণ করে। আদারওয়াইজ যদি অ্যাক্টিভ প্লেস থাকে আপনাকে মন্ত্রের দরকার পড়বে না। আপনি যদি, কারণ আমাদের সারাউন্ডিং, আপনি আজকে বসে এই ঘটনাটা শুনছেন, আমিও ঘটনাটা যখন রেকর্ড করছি আমার আশেপাশে অনেক পজিটিভ নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে, যাদের আমরা দেখতে পাচ্ছি না বাট তাদের এক্সিস্ট করছে। তেমনি শ্মশানের মতন পবিত্র স্থানে যেমন সতাত্মাও থাকে, তেমনি নেগেটিভ এনার্জিরও বসবাস থাকে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা শ্মশানে একজন করে শ্মশান রক্ষক আর একজন করে শ্মশান গেট রক্ষক থাকে, তারাও কিন্তু স্পিরিট। তো এবার আমি ঘটনায় চলে আসি। তো তাড়াতাড়িতেই তারা এই সমস্ত নিয়ে আয়োজন করে যায় এবং মোটামুটি ধরে রাখতে পারেন বাবা যেটা সময় বলে 11:30 থেকে 11:45 মধ্যে তারা পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওখানে, এবার আমি আমার বাবার কথা বলি, উনি যেরকম আমাকে বলেছেন যে উনি ঘটনার সঙ্গে তো জড়িত ছিলেন, কিন্তু যেতে যেতে ওনার ফিল হয় যে জিনিসটা ঠিক হচ্ছে না। ফলে উনি ওনার যে আরও 2জন বন্ধু ছিলেন তাদেরকে বলেছে যে এসব না করে চল আমরা নিজেরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাই যে যার বাড়িতে। তো ওনাদের 3জনের মধ্যে আরও 2জন, আমি নামটা এখানে উল্লেখ করছি না দাদা, ফলে কোনো XYZ নাম নিয়ে নিতে পারো, বাট তারা 2জন এটাই বলে যে না, যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমরা প্রমাণ করেই ছাড়বো, যে এই ধরনের কোনো রকম মানুষের এটা কল্পনা, এসব গল্পই পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি বলে তারা যায়। এবং গিয়ে ওখানে বসে কিছুক্ষণ বসার পর তারা গ্লাসও নিয়ে যান, ড্রিঙ্ক করে। এবং মাংসটা কাঁচা ছিল না, মানে যেটাকে হয় না বার্নিং, যেটাকে আমরা তন্দুরি বলতে পারেন, তখনকার দিনে তো এইসব অতটা ব্যাপার ছিল না, কিছুটা ওরকম পোড়া পুড়িয়ে নিয়ে যাওয়া হয়, তারা সেবনও করে সেটা। বাবা সেই অবস্থায় মানে 1-2 ড্রিঙ্ক করে, একবার কি দুবার, বাট উনি সেন্সে ছিলেন। বাকি 2জন মদ্যপান করে বিশাল চিৎকার করে যে কোথায় আছিস প্রেত, কোথায় আছিস পিশাচ, আয় দেখি আমার সামনে এসে দেখা দে, তো তোদের জন্য জিনিস এনেছি, তোদের খেতে দেব বলে এইরকম ইয়ার্কি ঠাট্টা হাসতে হাসতে চেঁচাতে তারা বলতে থাকে। এবং বুঝতেই পাচ্ছেন যে পরিস্থিতি অনুযায়ী গ্রামের দিকে রাত 11:30 মানে মাঝরাত্রির, এবং আর সারাউন্ডিং পরিবেশ কি হতে পারে। হঠাৎ করে বাবা বলে এইরকম তারা ডেকেই যাচ্ছে, খেয়েও যাচ্ছে, ডেকে যাচ্ছে, হঠাৎ করে পুরো জায়গাটা মনে হচ্ছে মানে হাওয়া চলছিল, পুরো নিস্তব্ধ হয়ে গেল। চারিদিক থেকে এদিক ওদিক থেকে কুকুরের ডাক, কান্নার ডাক আমরা অনুভব করি, যেরকমভাবে একটা রাত্রিবেলা কুকুর ডাকে না, সেরকমভাবে। তো এই ঘটনাটা জাস্ট ঘটার পর আমার 2জন বন্ধু, ওনার বাবার, উনি যেটা বলছেন, বাবার 2 বন্ধুর মধ্যে একজনের প্রচণ্ড বাথরুম পায়। তো ওই রকম ড্রাঙ্ক অবস্থায় উনি শ্মশানের মধ্যেই ঢুকে যান ইউরিন পাস করতে। তো সবাই, এরাও, যিনি আরেকজন ছিলেন আর বাবাও মানা করে যে এসব কিছু করার দরকার নেই, চল এখনও বলছি বাড়ি ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে 2জন বললে না, আমরা এসছি যেটা আরও কিছুক্ষণ কাটাবো, দেখি না কে আসে। এই চ্যালেঞ্জ করে তারা থাকে এবং একজন বাথরুমের দিকে যায়। বাথরুমের দিকে মানে একদম সামনাসামনি না, একটু খানিকটা দূরে যাওয়ার পর যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে দাঁড়িয়ে রয়েছে, বাথরুম করার জন্য যাচ্ছে। হঠাৎ করে বাবা বলে যে সামনেই বাথরুম করতে গেছে, সামনে মানে একদম সামনে নয়, কিছুটা দূরে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আর তাকে দেখা যাচ্ছে না। তো বাবার যে আরেকজন বন্ধু ছিল, উনিও তো ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, উনার উঠতে বাবা দৌড়ে গিয়ে দেখে আর কেউ নেই ওখানে। তো সেখানে তারা চেঁচিয়ে ডাকতে আরম্ভ করে তার নাম ধরে, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এবং
বাবা যেটা বলছেন ওনাকে, পরিস্থিতি প্রচণ্ড আগের থেকে যেন মনে হচ্ছে গুমোট হয়ে যাচ্ছে, হাওয়া বাতাস খুব হালকা বইছে এবং হয় না যেটা আপনি যদি আপনার পঞ্চ ইন্দ্রিয় এক্সট্রা ইন্দ্রিয়র দরকার নেই, এটা আমরা নিজেরাই ফিল করতে পারি যে ঝড় আসার আগে দেখবেন পুরো গুমোট ওয়েদার থাকে এবং গাছের পাতা পর্যন্ত নয় না, তারপর একটা ম্যাসিভ ঝড় আসে। তো তাকে খুঁজে না পাওয়াতে প্রচণ্ড ডার্ক অন্ধকার, তো বাবা কী করে ওই বন্ধুটাকে নিয়ে হাত টানতে টানতে, জিনিসপত্র ওখানেই পড়ে থাকে, সে চলে আসে বাড়িতে। পরের দিন সকালবেলা, সেই দিন কিচ্ছু হয় না, কারোর সঙ্গে কিচ্ছু হয় না। বাবা ওই বন্ধুটাকে তার বাড়িতে রেখে রাত্রির 2টোর সময় বাবা বাড়িতে ফিরেছিলেন। সকালবেলা হয় যথারীতি। তো ওই বন্ধুটা যিনি বাথরুম করতে গিয়ে মিসিং হয়ে যান, ওনার বাড়িতে বাবা আর ওই বন্ধুটা যায়, গিয়ে বলে যে না রাত্রিরে তো বাড়ি ফেরেনি। তো সবাই মিলে পুলিশে কমপ্লেন করে যে এত কিছু ঘটনা খুলে বলেনি, বলেছে যে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা করতে মানে রাত্রিবেলা ওই দিক সাইডে যাই, তারপর ও বাথরুম করতে যাওয়ার পর পুলিশকে যেটা কমপ্লেন করা হয়েছিল আর খুঁজে পাওয়া যায় না। তো কমপ্লেন ছবি টবি দেওয়ার পর এটা তো এখানে এন্ড হয়, পুলিশ তার পুলিশের কাজ করতে থাকে। ইন দ্য মিন টাইম যে বন্ধুটা আর একজন ড্রাঙ্ক অবস্থায় ছিল, সেও চ্যালেঞ্জ করেছিল এবং বাবাও। দেখা যাচ্ছে যে বাবা বলছে হঠাৎ করে ওনার খুব জ্বর আসে, ওই বন্ধুটার জ্বর আসার দরুন উনি বাড়ি চলে যান এবং জ্বর মানে মারাত্মক লেভেলের জ্বর, এবং এই জ্বরেতে প্রচণ্ড কম্পন এবং ভুলভাল উনি বকতে থাকেন। তো ওনাকে যথারীতি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। বাবা হয়েছিল কি এই সমস্ত দুখানা ঘটনা দেখে, একজন মিসিং আর একজনের জ্বর ইত্যাদি দেখে ঘাবড়ে গিয়ে উনি ওনার বাড়ির লোকের কাছে পুরো ঘটনাটা খুলে বলেন এবং ঘটনাটা পুরোপুরি যা কিছু ঘটেছে, কবে থেকে তারা ঠিক করেছে, কি করেছে না করেছে, সমস্তটা খুলে বলে ওনার যিনি মা বাবা আছেন, আমার দাদুর কাছে। এবার দাদু খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন, যেটা খুব ছোটোবেলায় তাকে অনুভব করি। তারপরে অনেক ছোটোবেলায় দাদু এক্সপায়ার করে যান। তো সেই হিসেব মতন দাদু কী করেন যে বাবাকে নিয়ে একজন ওঝার কাছে যান ওই অবস্থা, সেই দিনই সেই মুহূর্তে গিয়ে ওনাকেও সব কথা খুলে বলা হয়। ওঝা একটা তাবিজ এবং একটা জলপড়া দিয়ে তাবিজটাকে বাঁধতে বলে এবং জলপড়াটা নিজের সারা শরীরের দিকে ছিটিয়ে খেয়ে নিতে বলে। আর ওই বন্ধুটার বাড়িতে দেখা যাচ্ছে যে ডাক্তার বদ্যি সমস্ত কিছুই যাওয়ার পরও তার জ্বর কোনো মতন কমছে না। ঠিক সন্ধে হবে, হঠাৎ করে পুলিশের কাছ থেকে একটা খবর, কি খবর, যেটা খবর হয় বাড়িতে এসে, তখনকার 40-45 বছর আগে, বুঝতে পারছেন তখন তার মোবাইল ছিল না, খবর পাঠায় যে এরকম স্থানে আমরা একটা জিনিস পেয়েছি, আপনারা আসুন বাড়ির লোকে। গিয়ে যেটা আমরা দেখে বাবা বলছে যেটা আমরা দেখি সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ওই বন্ধুটা যেতে পারেনি, তার বাড়ির লোক যারা যে বন্ধুটা মিসিং তার বাড়ির লোক এবং বাবারও দাদুও গেছিলেন। গিয়ে দেখে বডি নেই, শুধু মুন্ডুটা পড়ে আছে সেম প্লেসে যেখানে বাবা বলছে যে যেখানে ইউরিন করতে গেছিল, তার বডি মিসিং, বডি নেই, গলাকে বিক্ষিপ্তভাবে কাটা, ছিঁড়ে নেওয়া একটা যেরকম হয় না ধরে ছিঁড়ে নেওয়া। এবং পুলিশ থেকে তখন জিনিসটা অন্যরকমের যে মার্ডার কেসে কনভার্ট হয় জিনিসটা, যেতে এটা তো জাস্ট মিসিং নয়, এটা মার্ডারও কেস। বাট দাদা কেসটা অনেক দিন চলে, তারপর ক্লোজ করে দিতে পুলিশ বাধ্য হয়, যে কোনো এভিডেন্স পায়নি যে কেউ করেছে, কারা করেছে, কোনো রকম জাস্ট এরকম ধরনের একটা মার্ডারই ধরুন একটা যদি মানুষ করে, সে কখনোই করতে পারবে না। একটা তাকে নয় এরকমভাবে করতে গেলে আমার বলতেও খারাপ লাগছে যে ছয় ছুরি দিয়ে কাটতে হবে, নাহলে কোনো কিছু দিয়ে কিছু একটা করতে হবে, বাট এরকম টেনে ছেঁড়া সম্ভব না বিশাল শক্তিশালী না হলে। আর সেকেন্ড সাইডে যে বন্ধুটা আর একজন চ্যালেঞ্জ করেছিল, সে রাত্রিবেলা হঠাৎ করে দেখছে তার বাড়ির লোক যে খাট থেকে বিশাল বড় লাফালাফি করছে, অনেক রকম ভয়েসে কথা বলছে এবং এটা তো গেল। তার আগে কি করেছে, রান্নাঘরে বিভিন্ন জায়গায়
মাংসাক্ত মানে মাংস বা মাছ এই ধরনের জিনিস তখন তার অত ফ্রিজ ছিল না, এমনি তো ঘরের মধ্যে থাকতো রাত্রিবেলা রান্না করার জন্য। এটা সন্ধেবেলাকার ঘটনা। সেসব কাঁচা জিনিসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এটা দেখে তার বাড়িরই লোক একজন, মানে তার মা নয়, তার পিসি দেখেন। সেই অবস্থায় তারা এখানে চলে এসেছেন। মানে এই সমস্ত ঘটনা, আমাদের তো গ্রামগঞ্জে বুঝতেই পারছেন যে ছোট ছোট ঘটনা এদিক ওদিক খুব তাড়াতাড়ি খবর পৌঁছে যায়। তো চলে আসে পিসি, প্রথম দেখেন ওই ছেলেটার, মানে বাবার যে বন্ধু তার পিসি। দেখে সে সবাইকে খবর দেয় এবং তাকে ধরাধরি করে যখন ঘরে নিয়ে যায়, তখন সে বিছানায় বিভিন্ন রকম লাফাচ্ছে, বিভিন্ন রকম ভয়েসে কথা বলছে যে মানে ছাড়বো না, আমি একে নিয়েই যাব, মানে অনেক রকম কথাবার্তা হচ্ছে। তো বাবাকে যে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সেই মুহূর্তে ডেকে নিয়ে আসা হয় এবং ওঝা ঘরে ঢুকতে না ঢুকতেই বলে, এই বিশাল বড় একটা ঘটনা, কোনো ভূত নয়, প্রেতে ধরেছে, ফলে একে ছাড়ানো বিশাল কঠিন ব্যাপার, এ আমার দ্বারা একার দ্বারা সম্ভব নয়, ওয়েট করতে হবে, আমি আর একজনকে নিয়ে আসছি। মানে এই ঘটনাটায় দাদা, মানে তখনকার দিনে একজন ওঝা আর একজন মানে মসজিদ থেকে এসেছিলেন, মানে কতটা, মানে দুটো বলতে পারেন দুটো ধর্মের শক্তি দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা হয়। আলটিমেট তারা দুজনে এসে অনেকক্ষণ ধরে ক্রিয়াকর্ম করার পর বডি থেকে তো বেরোয়, কিন্তু সেই যে বাবার সেই বন্ধুটার একটা বিক্ষিপ্তভাবে তার মানে মুহূর্তটা ঠিক হয়ে গেছিলো, জিনিসটা যখন বেরিয়ে যায় শরীর থেকে, প্রমাণও দিয়ে যায়, সব কিছু হয়, কিন্তু বলে না যে মানে সব কিছু হয়ে যাবার পরও কিছু কিছু না কিছু থেকে যায়। তো সেই অবস্থায় সম্পূর্ণরূপে তারপর থেকে আস্তে 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 উনি পাগলামি এতটাই পর্যায়ে চলে যায়, যেটা তার মানে উনি লাস্ট অবস্থায় মানে পাগল হয়ে গেছিলেন এবং পাগলই অবস্থায় একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার মারা যান। এবং সেটা কিন্তু আমরা অনেক ছোট, তখন আমাদের বয়স ধরুন 10-12 বছর, এরকম অবস্থায় তার মৃত্যুটা কিন্তু আমরা দেখেছি। মানে এক্স্যাক্ট হতে দেখিনি, যে একটা অ্যাক্সিডেন্ট, পাগল অ্যাক্সিডেন্ট, মানে বুঝতেই পারছেন কত সময় ধরে এরা ওয়েট করতে পারে। বাট ঘটনাচক্রে বাবার কিছু হয়নি, এই কারণেই হয়তো হয়নি যে ওনার হয়তো শ্মশানে যাবার পথে যে মানসিকতা চেঞ্জ হয়ে যায়, যেসব কিছু করার দরকার নেই, বিশ্বাস করতেন না কিন্তু কিছু করার দরকার নেই। কিন্তু বাবা নিজেই বলে যে এই ঘটনাগুলো ঘটার পর উনি সম্পূর্ণরূপে ঈশ্বরেও বিশ্বাস করতে থাকেন, যে ঈশ্বরের অস্তিত্ব নিশ্চয়ই আছে, আর তার সঙ্গে সঙ্গে তার অপোজিট প্রেত নিশ্চয়ই আছে। কি জানেন তো দাদা, ব্যাপারটা হয় কিছু ঘটনা আমাদের এই কারণে আমরা সম্মুখীন হই, আমাদের সঠিক এবং বেঠিক বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে আসে, যে কি আছে আর কি নেই। তো এই ছিল আমার ঘটনা। আমি হয়তো ঠিক মতন আপনাকে গুছিয়ে গেছিয়ে জিনিসটাকে, ম্যাটারটাকে রাখতে পারলাম না, বাট আশা করি আপনি বা দর্শকেরা ঠিকঠাক মতন অনুভব করতে পারবেন যে কি ঘটেছে ব্যাপারটা। তো আপনাকে শেয়ার করার একটাই কারণ, অনেক দিন ধরে আপনার চ্যানেলে আমি ভয়েস শুনছি, আপনার ভালো লাগে, ফলে আপনাকে শেয়ার করলাম আপনার চ্যানেলের জন্য। যদি মনে হয় ঠিকঠাক মতন আছে তা আপনি সাজিয়ে গুছিয়ে নিশ্চয়ই শেয়ার করবেন। তো বন্ধুরা, সত্যিকারের এক অদ্ভুত ঘটনা, তার জন্যই শুরুতে বললাম যে আমরা চ্যালেঞ্জ তাকেই করতে পারি যাকে দেখতে পাচ্ছি, অহংকার তাকেই দেখাতে পারি যাকে দেখতে পাচ্ছি, বাট যার অস্তিত্ব সম্পর্কে, যার আনুষাঙ্গিক সমস্ত কিছু সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করা। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু এভরি মোমেন্ট আমাদের ফলো করছে, আমাদের দেখছে, কিন্তু আমাদের ডাইমেনশনটা এতটাই নিচু, আমরা কিন্তু তাদের দেখতে পাচ্ছি না বা বুঝতেও পারছি না। হ্যাঁ, ঘটনাচক্রে কিছু কিছু এমন কিছু অ্যাক্টিভিটিস হয় যেটার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আশেপাশে কিছু আছে বা কিছু ঘটছে, বাট যতক্ষণ না এনারা আমাদের বোঝান ততক্ষণ আমরা কেউই বুঝতে পারি না। তবে এটা সত্যি কথা, ঈশ্বরের অস্তিত্ব, আমরা যতই আধুনিক হই আর যতই সায়েন্স হই, কারণ সায়েন্টিফিক হই, কারণ আধ্যাত্মিকতা ইটসেলফ একটা সায়েন্স বলতে পারেন আধ্যাত্মিকতার একটা পার্ট। আমরা যে যতই আধুনিক হই আর সায়েন্সকে, কারণ আমি নিজেই একজন সায়েন্সের স্টুডেন্ট, আবার বলছি,
কিন্তু আমি এই লাইন নিয়ে, এই সাবজেক্ট নিয়ে ছোটোবেলা থেকে চর্চা করে আসছি আফটার মাই গুরুজ দীক্ষা। তো সেখানে আজকে এই জীবন, মানে এই পরিস্থিতিতে এসে, এই বয়সে এসে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। ফলে চ্যালেঞ্জ তো কোনো মতেই নয়। কথায় আছে যে রেসপেক্ট একটা বড় জিনিস। আপনি মানুন বা না মানুন, রেসপেক্ট নিশ্চয়ই করুন। নাও মানতে পারেন, আপনি নাও বুঝতে পারেন, বাট এই রকম নয় যে আপনি জানেন না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না বলে যা দৃষ্টিগোচর সেটাই সত্য, আর যা দৃষ্টিগোচর নয় সেটা সত্য নয়। বাই দ্য ওয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, এরকম চ্যালেঞ্জ করবেন না। সবার ভালো করুন, নিজের ভালো হবে। নমস্কার।